সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই রামিসাদের বাসা। ওই যে তিনতলায় ফুলের গাছগুলো দেখছেন, ওখানেই বসবাস করত ফুলের মতো ছোট্ট 8 বছরের শিশু রামিসা। সেই রামিসা সেদিন তার পাশের বাসায় গিয়েছিল খেলতে। যখন সকাল প্রায় 10টা বাজে মা খুঁজছিল বাচ্চাটি কেন এখনও স্কুলের জন্য রেডি হচ্ছে না। বাচ্চাটি বাসা থেকে বের হয়ে তার পরের বাসায় যে ঢুকেছে সেটির জন্য তার একটি স্যান্ডেল বাসার সামনে পড়ে থাকতে দেখে মায়ের সন্দেহ হয়। এরপর বাসায় বহুবার নক করলেও সেই বাসা খোলা হয়নি। পরবর্তীতে ওই বাসার মধ্যে এই তিনতলার পেছন সাইডে রামিসার বাথরুমের বালতির ভেতরে আর হাতগুলোও পাওয়া যায়। দর্শক মণ্ডলী, এমন রোমহর্ষক ঘটনা পৃথিবীতে বোধহয় কমই ঘটে থাকে, তবে বাংলাদেশে সহসাই ঘটছে এমন ঘটনা। গত 1 সপ্তাহে 9টির মতো এমন শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। কথা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, আজকে এই সমস্যার সমাধান নিয়ে কথা বলবো, চলুন আমার সাথে। রামিসা বয়স মাত্র 8 বছর, মিরপুর পল্লবীর পপুলার স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের মতো গত 19শে মে 2026 সকালে বাসার সামনের সিঁড়ি রুমে খেলা করছিল। স্কুলের সময় হয়ে যাওয়াতে খুঁজতে থাকেন তার মা। কোথাও না পেয়ে সামনের ফ্ল্যাটের দিকে চোখ যায় মায়ের। সেখানে রামিসার একটি স্যান্ডেল পরে থাকতে দেখেন। সেই ফ্ল্যাটে বারবার নক করেও তখন কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে দরজা ভেঙে সেই ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয় শিশু রামিসার। বাথরুমে বালতির মধ্যে পাওয়া যায় রামিসার আমি রাখতে পারি না, আমার অসচ্ছলতার অভাবে আমি ভালো জায়গায় যেতে পারি না। আমার মেয়েকে আমি আমারে বসে বসে কোরআন শরীফ পড়ে এটা পড়ে পড়ে শোনাকে, বাবা তোমার ভুল হয়, বাবা তোমার ভুল হয়, তুমি পারো না বাবা, আমার থেকে শিখো বাবা। কি হবে, আমি ডাক্তার হব। কেন? মা অসুস্থ, মা তো ডাক্তারের কাছে যায় না, টাকার ভয়ে ডাক্তারের কাছে যায় না। টেলিস্কোপ কিনে আনছে 150 টাকা দিয়ে, প্লাস্টিকের এটা দিয়ে মা ডাক্তারটা। কি যে আমার লক্ষ্মী মেয়ে, এরকম আমি বুঝতে পারি নাই এই যে হাজারটার করে একটা পাবেন না আমার মেয়ের মতো। 8 বছরের মেয়ে ও যদি শুয়ে থাকে, দেখেন 8 বছরের মেয়ে বেছে নিয়ে যে থালা বাটি ধরে। আমার বড় মেয়ে না, ও ঘর ঝাড়ু দেয়। ইভেন আপনি যদি এই ঘটনা ছাড়াও আসতেন, প্রথম খুলবে, সালাম দেবে, বসতে দেবে, 1 গ্লাস পানি এনে আপনাকে দেবে। আমার মেয়েকে আমি রাজধানীর মিরপুর পল্লবীর আকাশ বাতাস আজ কান্নায় ভারী হয়ে আছে। চারিদিকে শুধুই হাহাকার আর মানুষের মধ্যে হতাশা। আমরা নারীরা জানি একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট। 10 মাস 10 দিন একটা মা যে ব্যথা যন্ত্রণা সহ্য করে একটা সন্তান জন্ম দেয়, সেই সন্তানটা 10 সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করে। একটা মায়ের সন্তান যখন বুকটা খালি হয়, সে মা বুঝে যন্ত্রণা কত জিনিস। আমরা চাই এই আসামিদের এখানে নিয়ে আসুক, এই আমাদের হাতে তুলে দেখ। সাধারণ জনগণ যতটা টুকরা ওকে করা হয়েছে, তার চাইতে 10 গুণ টুকরা করে আমরা ওদের বিচার করব। আদালতেও স্বীকার করছে যে ও ধর্ষণ করছে, ও খুন করছে, নিজে স্বীকার করছে। তারপরে ওকে কেন 10 দিনের রিমান্ড দিতে হবে? রিমান্ডের কেসে যেখানে ও স্বীকার করছে, ওরা এখানে নিয়ে আসবে। জানাজা একটা কেন হলো? ওকে সহ জানাজা তো এখানে 3টা হতো। যদি 3টা জানাজা এখানে হতো, বাংলা একটা আতঙ্ক সৃষ্টি হতো, মানুষ ভয় পেত। পরবর্তীতে মানুষ অন্যায় করার আগে 10 বার ভাবতো যে না, আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হব না, কোনো মায়ের শিশুকে দর্শন করবো না। কেন 92% মুসলমানের দেশে আজও কেন মেয়েরা দর্শিত হবে? আজও কেন? যদি মেয়েদের ঘরে নিরাপত্তা না থাকে, তাহলে কি মেয়েরা মূর্খ থাকবে? সেই আগের যুগের মতো কি বস্তি বন্ধ করে মেয়েদেরকে ঘরে রাখবে? একটা বাচ্চা স্কুলে যেতে পারবে না, ঘরের ভিতরে নিরাপত্তা নেই, তাহলে মেয়েদেরকে কোথায় রাখবে? মা কি করবে? ছেলে মেয়েদেরকে কি করবে? কেন মেয়েদেরকে জন্ম দিবে? তাহলে জন্ম না দিয়ে শুধু ছেলেই জন্ম দিবে? মেয়েদের ঘরে যদি নিরাপত্তা না হয়, মেয়েরা কোথায় যাবে? বাংলাদেশের আইন কেন এখনো ব্যর্থ? এই ধরনের নরপিশাচদেরকে আমরা বিচার চাচ্ছি এবং দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, যে আমাদের দেশে যেন এরকম ঘটনা না ঘটে। এরকম অনেক জায়গায় ঘটেছে, আপনারা সবাই জানেন, কিন্তু বিচার যেভাবে হওয়া উচিত এভাবে হচ্ছে না। একটা যদি ফাঁসি হয়
বাংলাদেশ থেকে আপনি মনে করেন যে ধর্ষণ একেবারেই নাই হয়ে যাবে, একজনকে ফাঁসি দরকার। এটা এমন একভাবে আইন হোক যাতে এই সমস্ত জিনিস এই রকমের নরপিশাচ কাজ করার জন্য মানুষ আতঙ্কিত থাকে, করতে কোনোভাবেই সে তার দিল মন চাইলেও যাতে সে করতে সাহস না পায়। এরকমের একটা আইন সকল দল মিলে ঐক্যবদ্ধভাবে করুক, সমাজের সমস্ত মানুষের মতামত নিয়ে, তাহলে এই সমস্ত অন্যায়গুলো ধীরে ধীরে কমে যাবে সমাজ থেকে। অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। সে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এখন কথা হচ্ছে এই ঘটনার বিচার কবে হবে। 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল, যে শিশু রামিসা আক্তারকে তার ধর্ষণ করে তাকে সে আজ আদালতে ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আসামিকে আমরা আইনের আওতায় এনেছি, তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং পরবর্তীতে এটাকে দ্রুতভাবে তাদের বিচার কিভাবে সম্পূর্ণ করা যায় সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। শিশু অধিকার ভিত্তিক সংগঠন শিশুরাই সব এর এক প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে দেশে অন্তত 124 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একই সময় শিশুদের ওপর যৌন নির্যাতনের 308টি পৃথক ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু কোনো ঘটনারই উল্লেখযোগ্য বিচার হয়নি। প্রতিবেদন অনুযায়ী গত বছরে গড়ে প্রতি মাসে প্রায় 11টি শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্পষ্ট হয় যে শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিচ্ছিন্ন নয়, বরং বছর জুড়ে চলছে এ ধরনের ঘটনা। হত্যাকাণ্ডের শিকার শিশুদের মধ্যে ছেলে ও মেয়ের সংখ্যা প্রায় সমান। নিহত 124 জন শিশুর মধ্যে 59 জন ছেলে ও 63 জন মেয়ে, আর 2টি শিশুর লিঙ্গ পরিচয় জানা যায়নি। 0 থেকে 6 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। জরিপে বলা হয়েছে শিশুদের উপর সংগঠিত যৌন নির্যাতনের বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্ত ব্যক্তিরা শিশুর পরিচিত, যেমন পরিবারের সদস্য, আত্মীয়, প্রতিবেশী কিংবা শিক্ষক। উল্লেখযোগ্য সংখ্যক ঘটনা ঘটেছে ঘর বা পারিবারিক পরিবেশেই। 2026 সালে 4 মাসে 776 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। এত বিচারহীনতার কারণেই এখন সবাই বলছে অপরাধীকে আমাদের হাতে তুলে দিতে হবে, বিচার আমরাই করব। আমাদের মেয়েদের কি নিরাপত্তা নাই বলেন? এখন মেয়েকে স্কুলে দিয়ে যে বাসায় ভালোভাবে থাকবো আমরা, সেটাও না। সবসময় মেয়েদেরকে দিতে হবে নাকি যে আমার মেয়ে কেমন আছে না আছে? মেয়ে এভাবে নির্মমভাবে মারে মানুষ নাকি? জনগণের হাতে এগুলো তুলে দেন ভাই, তখন দেখেন জনগণ কি করে। এটা মানুষ না, এটা জানোয়ার যে এরকম কাজটা করছে। আপনার এলাকায় তো বোধহয় এরকম একটা ঘটনা ঘটলো, কিভাবে শুনলেন আর এসে কি দেখলেন? শুনছিলাম মেয়েটা খুব ভালো ছিল, অল্প বয়সের মেয়ে, স্কুলে পড়ালেখা করতো, খুবই ভালো ছিল, সেন্সিটিভ ছিল। কিন্তু এরকম একটা হত্যাকাণ্ড ঘটবে আমরা জীবনে কল্পনাও করতে পারি নাই। যে আসামি এরকম কাজ করছে তাকে সবার সামনে, জনসম্মুখীনের সামনে তাকে ফাঁসি দেওয়া হোক, আমরা এটাই আশা করতেছি। সরকারের কাছে এটাই অনুরোধ যেন যে হত্যাকারী যারা আছে, 2 জন স্বামী স্ত্রী দম্পতি, এদেরকে জনসম্মুখে তো তাদের শাস্তি হওয়া উচিত। যদি সুষ্ঠু বিচার করতে হয় তো সৌদিভাবে ফাঁসি দেওয়া দেয় সবার সামনে, সেই আইনটাই বাংলাদেশে বর্তমানে তৈরি করা দরকার। তাহলে কোনো আসামি নাই যে ভুলেভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। এ হলো আমার বক্তব্য। প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, একদম ডাইরেক্ট, কোনো কথা নাই তা না, তার কোনো স্যাক্রিফাইস কোনো কথাই চলবে না। যদি একদম ডাইরেক্ট এক কথায় এক দাবি, এই 2 জনের একদম কঠিনভাবে ফাঁসি। এই মহিলার আর এই পুরুষের যে না, আমাদের সবার সামনে ওনারে এমন একটা শাস্তি দেওয়া হোক, আমরাই ওনাদের শাস্তি দিব, যে একটা গণদোলাই দিয়ে দিব। সোজা কথা আমার কাছে এইটাই আমার। 80 হত্যার বিচারটা যদি বাংলাদেশে হতো তাহলে আজকে রামিসা এভাবে হত্যাকাণ্ড হতো না। বাংলাদেশে এই যে আজকে সকালেও বাড্ডা থেকে একটা শিশুর 6 বছরের শিশুর মৃতদেহ বের করছে। বাংলাদেশে গত 24 ঘন্টায় 6টা ধর্ষণ হয়েছে। বাংলাদেশের আইন আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, নির্বাচিত সরকার আছে, কেন দেশের মানুষ এখনো বিচার পায় না? আমরা চাই এই যে প্রকাশ্যে ওদেরকে এখানে নিয়ে আসুক। ওদের বিচার বাংলাদেশের আইন কখনো করতে পারবে না। বাংলাদেশের সংবিধান আছে, সব আছে, লাল সবুজের পতাকা আছে, গণতন্ত্র আছে, স্বাধীন রাষ্ট্র আছে, কিন্তু বাংলাদেশের ন্যায় বিচারটা কখনো হয়নি, হবেও না। আমরা চাই না ওই আদালতে গুরুক 7 দিনের ভিতরে প্রতিবেদন জমা দিতে
বলছে পুলিশ প্রতিবেদন জমা দিবে, বিচার আসিয়ার বিচারটা আজকে 1 বছর পর্যন্ত এখনো হয়নি। এই বিচারটা আগামী 5 বছর হবে না। এর ভিতরে দেখা যাবে বাংলাদেশে আরো 100 শিশু দর্শন হয়েছে, 100 মায়ের বুক খালি হয়েছে। কেন এখানে একটা জানাজা হলো? এখানে জানাজা হওয়ার কথা ছিল 3টা। সোহাগের পর লামিশা, 3টার বদলে জানাজা একটা কেন হলো? লামিশার বাবা তো কবর দিছে। আমার ইচ্ছা ছিল এই লাশটা ফ্রিজিং করে যতক্ষণ ওই ছেলেটাকে এখানে আনা না হয়েছে ততক্ষণ এই লাশটা এখানে রাখা উচিত ছিল। আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে আসামিকে এখানে নিয়ে আসা হোক। এখানে ওকে আমরা জনগণ নিজের হাতে বিচার করবো। ওরা অন্তত একটা চট দিয়ে হলো আমরা এখানে বিচার করতে চাই। তবে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেন 1 সপ্তাহের মধ্যেই শেষ হবে এই মামলার তদন্ত ও বিচার কাজ। যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, এখানে সেই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা না দিতে পারি, সেটা একটা ব্যাড মেসেজ যাবে। নারামিছার বাবা যেটা বলেছেন সেটা ওনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না উনি অমূলক কিছু বলেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। এখন কার্যকরের প্রশ্নে আইনি একটা কাঠামো আছে। ডেথ রেফারেন্সগুলো সুপ্রিম কোর্টের কনফার্মেশন লাগে। মামলা রায় দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে ওই নথি সংশ্লিষ্ট আদালত ওই রায়কে অনুমোদন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে পাঠায়, হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশন তখন এইটাকে অনুমোদন করবেন কি করবেন না সেটা নির্ভর করে, সেটা করতে যেয়ে ওনাদের পেপার বুক করতে হয়। পেপার বুক আবার সন ওয়াইজ করছে। 1 সালের আগে আরেক সালের ডেথ রেফারেন্স যাবে না। যদিও আমি মনে করি এইটা এক ধরনের ভুল পদ্ধতি, কারণ মামলার গুরুত্ব অনুধাবন করে তারপর পেপার বুক নির্ধারণ করা উচিত। আর রামিছারটা তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। উনিও আমার সাথে একমত হয়েছেন। একটু আগে আমার সাথে স্বরাষ্ট্র সচিবের কথা হয়েছে। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং রামিছার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। আমরা আশ্বস্ত করেছি পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 ধারায় 164 স্টেটমেন্ট যেটা বলি সেটা করেছে। এখন চার্জশিট দেওয়ার পালা। চার্জশিট দেওয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডির ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে 48 ঘন্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব, যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জোর চেষ্টা থাকবে। স্যার কিছু বলে বলেন না, শুধু আপনি মেয়ের বাবা, আপনিও স্যার একদম মেয়ের বাবা। শুধু একটা আমি দৃশ্য আপনাকে স্যার দেখো, আর কিছু দেখাবো না স্যার, আমি দেখবো না স্যার। স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি কি করে দেবেন সারা জীবনে। আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো স্যার? আমার মেয়ে শুক্রবার আমার সাথে মসজিদে নামাজ পড়ে, আমি 3 ওয়াক্ত নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। 2 ওয়াক্ত নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না আল্লাহ তাআলা আমার কোন পরীক্ষা করেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার।
আর কোনো শেষ নেই আমার এই মেয়ে লেখাপড়ার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবে। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। দর্শক মণ্ডলী, অনেকেই বলছে এই দেশে বিচার না থাকার কারণে, অর্থাৎ বিচারহীনতার কারণেই এমন ঘটনা ঘটছে বারবার। গত 15 থেকে 20 বছরের খতিয়ান আপনি যদি দেখেন তাহলে দেখবেন একটিও শিশু নির্যাতন, বলাৎকার কিংবা খুনের মতো ঘটনায় কোনো বিচার আজ পর্যন্ত হয়নি, যার ফলে এমন সংস্কৃতি দিন দিন বেড়েই চলছে। দর্শক মণ্ডলী, সরকারকে এই চ্যালেঞ্জ নিতে হবে এবং আমরা মনে করি যদি এইসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তাহলে হয়তো কমবে আমাদের দেশ থেকে এমন শিশু নির্যাতন, শিশু বলাৎকার, শিশু ধর্ষণ এবং হত্যার মতো জঘন্যতম অপরাধ। দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।